সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই। দুজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে এরই মধ্যে স্টুডিওতে যোগ দিয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য, বিএনপি। এরপর রয়েছেন গবেষক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আপনারা দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমরা একটু বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সব শেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি আপনাকে এক পলকে জানিয়ে দিব। রেমান, সবশেষ প্রাপ্ত যে খবরটি আমরা পেয়েছি, অবশেষে দুর্নীতি এবং নানা অনিয়মের অভিযোগে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, লেবার পার্টির নেতা এবং ব্রিটেনের সিডি মিনিস্টার ও আর্থিক সেবা খাত বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। গত কয়েকদিন ধরেই কিন্তু টিউলিপ সিদ্দিকের অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। ফিনান্সিয়াল এক্সপ্রেস, গার্ডিয়ান, সানডে সহ বিভিন্ন পত্রিকায় তার দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নেওয়ার সংক্রান্ত এই দুর্নীতির অভিযোগ ওঠে এবং এর ফলেই ব্রিটেনের যে দুর্নীতি বিরোধী যে জোটগুলো আছে সবার পক্ষ থেকেই কিন্তু চাপ সৃষ্টি করা হয়েছিল টিউলিপের পদত্যাগের বিষয়ে। অবশেষে সেই অনিয়ম এবং দুর্নীতির দায়ে তিনি পদত্যাগ করেছেন। এর মানে আরেকটি বিষয় হচ্ছে সংস্কার কমিশন, অর্থাৎ যেই 11টি সংস্কার কমিশন করা হয়েছে সেগুলির মধ্যে 4টি আজকে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে, যেখানে দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন সংস্কার কমিশন তাদের এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে বলে আমরা জানতে পেরেছি। বিকেল 3টায়, অর্থাৎ বুধবার বিকেল 3টায় এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাতে হবে। এর মানে আরেকটি বিষয় হচ্ছে জুলাই আগস্টের জুলাই ঘোষণাপত্র যেই কিছুদিন আগে যেটা নিয়ে আলোচনা হয়েছিল, এ বিষয়ে উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র খসড়া চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সর্বদলীয় রাজনৈতিক দল, অর্থাৎ সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ওই বৈঠকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে আলোচনা আমন্ত্রণ জানানো হবে না বা জাতীয় পার্টির সাথে কোনো আলোচনা হবে না। উপদেষ্টা মাহফুজ আলম আরও জানিয়েছেন, যে খসড়া তারা প্রস্তুত করেছে সেখানে বিএনপি, জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দলই খসড়ায় ঐক্যমত্য পোষণ করেছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু আজ কয়েকটি কমিশন তাদের যেই সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে, তাই আগামী জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব এবং সরকারকে এ বিষয়ে আর দেরি না করার আহ্বান জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন করার আগে স্থানীয় নির্বাচন করার প্রশ্নই ওঠে না, অর্থাৎ জাতীয় নির্বাচনই সবার আগে প্রাধান্য দিতে হবে। তবে অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেছেন, জুন জুলাইয়ে নির্বাচন করার কোনো পরিকল্পনাই কমিশনের কাছে নেই। এরই মধ্যে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছেন সেই অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আরেকটি বিষয় রেমান, আপনি জানেন, আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তাদেরকে এই রায় দিয়েছেন। এর ফলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই। তবে আদালতের রায়ের কাগজপত্র পৌঁছানো না কারণে মঙ্গলবার তিনি মুক্তি হননি, অর্থাৎ আজ বা কালকের মধ্যে তিনি মুক্তি পেতে পারেন। রেমান, এই ছিল আমার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ জানাচ্ছি বেনজির আহমেদ আপনাকে। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। 5 আগস্টের ঢেউ কি লন্ডন পর্যন্ত গিয়ে লাগলো কিনা? আপাতত লন্ডন পর্যন্ত, আপাতত বলছি, ঢেউ আরো বহু জায়গায় যাবে বলে আলামত আছে। আমেরিকায় যেতে পারে, কারণ শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে সেটা আরো বহু জায়গায় পৌঁছে যাক, আমরা চাই, খুব স্পষ্টভাবে চাই। টিউলিপ সিদ্দিক নিয়ে আলোচনা করছি এবং একটু বলতে চাই এটা একটা আনন্দের সময়, আনন্দের ব্যাপার। এবং একই সাথে আমি একটা জিনিস যোগ করে রাখতে চাই, সেটা হচ্ছে উনি এমপিও কেন থাকবেন আমি ঠিক জানি না, ওনাদের আইন কানুন কি আছে। ব্রিটেনের মতো দেশে যেই স্ট্যান্ডার্ড অফ এথিক্সে আপনাকে মন্ত্রী আপনি থাকতে পারেন না, সেই স্ট্যান্ডার্ডে এমপি না থাকাই উচিত। তারপরে যতটুকু হয়েছে
এটাকে আমাদের জন্য একটা আনন্দের জায়গা, কারণ বাংলাদেশটাকে, এটা খুব সহজ ব্যাপার। আমি প্রধান উপদেষ্টার একটা জিনিসকে একটু কোট করতে চাই। সানডে টাইমস তাকে টিউলিপ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল, উনি প্লেন রবারি কথাটা ব্যবহার করেছে। এটা একেবারে নির্জলা ডাকাতি হয়েছে বাংলাদেশে, এবং তার বেনিফিশিয়ারি বিভিন্নভাবে বিভিন্ন জন হয়েছে। সো প্রত্যেকটা ক্ষেত্রে যখন এই প্রভাবটা পড়ে, এটা নিয়ে অ্যাকশন তৈরি হয়, সেটা আমাদেরকে আনন্দ দেয়, কারণ আমরা তাদেরকে প্রতি পদে বিচার তো করতে চাই এবং তাদেরকে হিউমিলিয়েটেড হতে দেখাও আনন্দের জায়গা। কারণ আমাদের এই জাতিটাকে, এই রাষ্ট্রটাকে ধ্বংস করেছেন তারা। এটা তো অতি ক্ষুদ্র, টিউলিপের ফ্ল্যাট নিয়ে কথাবার্তা হচ্ছে, অথচ এই অভিযোগ তো খুব শক্তভাবে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে $5 বিলিয়ন ডাকাতি হয়েছে, সেই মধ্যস্থতার ক্ষেত্রে তার খালার সাথে, শেখ হাসিনার সাথে রাশার যে ডিলিং সেখানে, কারণ এটার প্রমাণও আছে, তার ছবি আছে, তিনি সেখানে গিয়েছিলেন যখন এই পুতিনের সাথে বৈঠক হয়। সো আরও অনেক 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 কিছু সামনে আছে, এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাক। আমরা খেয়াল করবো সম্প্রতি তার মা শেখ রেহানাকে নিয়ে রিপোর্ট এসছে, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তিনি কিভাবে করায়ত্ত করে এমডিদেরকে হাতে নিয়ে কিভাবে লুটপাট ওই ব্যাংকগুলো থেকে করেছেন। শুধু তাই না, তার চাচা জনাব তারেক সিদ্দিক বাংলাদেশের ভয়ঙ্করতম মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলোর সাথে, অন্যান্য অপরাধ তো আছেই, সেগুলোর সাথে জড়িত। সো এটা প্রত্যেকের কাছে এই ঢেউ পৌঁছে যাক, তারেক সিদ্দিকের কাছে পৌঁছুক, শেখ রেহানার কাছে পৌঁছুক। এবং আমি তাকে শেখ টিউলিপও বলতে চাই, কারণ উনিও, যদিও বাবার পরিচয় যদি পরিচিতি হিসেবে সিদ্দিকি হয়েছেন, কিন্তু উনিও শেখ পরিবারের সন্তান। এই পরিবারটা এই দেশটাকে যা করেছে, তার মাসুল যেন তারা কড়ায় গণ্ডায় দেন, সেটা দেখার জন্য মুখিয়ে আছি আমি। জি, একই বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছে জানতে চাওয়া, আপনারা কি শুধু রাজনীতির জন্য এটা বিরোধিতা করবেন, নাকি আসলে সত্যিকার অর্থেই এই অনিয়ম, দুর্নীতি এবং বাংলাদেশকে লুটপাটের জন্য যারা প্রকৃত অর্থে দায়ী তাদের বিচার চাইবেন? ধন্যবাদ আপনাকে। জাহিদ তো অত্যন্ত খুশির একটা খবর দিলেন আর কি। এটা মিন করে যে আমরা দুর্নীতি দমন বা দুর্নীতির সন্ধান পেলে, তার কোনো বিচার হলে আমরা খুশি হই। এবং এটা মিন করেই আমরা বলতে চাই, আমাদের দল ইতিমধ্যেই 31 দফা ঘোষণা করেছে। এর মধ্যে দুর্নীতি বিষয়টিও স্পষ্ট আছে যে দুর্নীতি দমন কমিশনে কি হবে, কি করতে হবে, এগুলি সবই বিশ্লেষণ করা আছে। ইতিমধ্যে তো সংস্কার কমিশন যেগুলি করা হয়েছিল, তাদের রিপোর্টগুলি আজকে জমা দেওয়া হয়েছে। আগামী কালকে হয়তো বুঝতে পারবো, বা যদি ওনারা অন্তর্বর্তীকালীন সরকার সেটা প্রকাশ করে, তাহলে আমরা বুঝতে পারবো। তো নিঃসন্দেহে বলা যায় যে জাহিদ ভাই যেটা বললেন, যে এটা দুর্নীতি বন্ধে বা দুর্নীতির জন্য শাস্তির পক্ষে আমরা যে রয়েছি, এটা অত্যন্ত খুশির একটা খবর, এবং এটার কন্টিনিউশন থাকবে আমরা মনে করি আগামী নির্বাচিত সরকারের আমলেও। এবং আমরা বিশেষ করে যদি আমাদের দল যদি সরকার পরিচালনার ভার পায়, তাহলে দুর্নীতি দমনের ক্ষেত্রে খুবই একটা জোরালো ভূমিকা রাখবে। সাধারণ মানুষ যারা দেখছেন এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান, তাদেরকে বিশ্বাস করাবেন কিভাবে? দেখুন, আপনার এটা তো একটা মানুষের পারসেপশন। দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সমস্ত বক্তব্যগুলি দিয়েছে পর্যন্ত, প্রশংসিত হয়েছে অনেক। আপনারা সবাই সুশীল সমাজ থেকে আরম্ভ করে দেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু তার সম্বন্ধে কোনো রকম নেতিবাচক কথা বলেনি, এবং তার প্রত্যেকটি বক্তব্যে প্রশংসা পেয়েছে। এবং তিনি যে গাইডলাইনগুলি আমাদেরকে দিচ্ছেন, তাতে করে মানুষের মধ্যে এক প্রকার স্বস্তির নিঃশ্বাস আমরা দেখতে পাই যখন মানুষের মধ্যে আমরা যাই, মানুষের কাছে যাচ্ছি এই কয়েক মাস ধরে। এবং আমরা 31 দফা যখন তাদের কাছে বর্ণনা করি এবং সেগুলিকে বাস্তবায়ন করব যে সেগুলির আশ্বাস দেই, তখন তাদের যে উৎফুল্লতা, তাদের যে ফেস রিডিং, এটাতে বোঝা যায় যে তারা বিশ্বাস করছে যে আগামী দিনে যে যদি বিএনপি সরকার পরিচালনার ভার পায়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে দুর্নীতি দমন খুব ভালোভাবে হবে, এবং তৎসঙ্গে একটা সুশাসনের ব্যবস্থা বিএনপি করবে। এবং বিএনপি অঙ্গীকারাবদ্ধ যে আগামী দিনে যাতে করে সুষম বন্টনের মাধ্যমে এই দেশটি পরিচালিত হয়। এই বৈষম্য বিরোধী আন্দোলন যে হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যাতে সত্যিকার অর্থই বৈষম্য দূর হয়, সেই একটা প্রক্রিয়া কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এভাবে চলার জন্য। জি, ডক্টর জাহিদুর রহমান, আজকেই 4টি কমিশন, আপনি নিজেও একটি কমিশনের সদস্য। আমি জানতে চাইব না আসলে ভিতরে কি আছে, কিন্তু একটি রাষ্ট্র সংস্কারের কথা যখন বলা হয়, আপনি নিজেও একসময় রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন, যদি এখন সেই দল করেন না, দল থেকে পদত্যাগ করেছেন, কিন্তু এই যে যেই প্রস্তাবগুলি আসবে সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, আর কি কি প্রস্তাব আসলে আসা উচিত বলে আপনি মনে করছেন? মানে দুটো ব্যাপার, বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে মানে আমাদের হাতে আসলে কিছু নেই। আমাদের কাজ ছিল, যদি একটু ডিটেইল বলি, সেটা হচ্ছে আমাদেরকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমরা নির্বাচন ব্যবস্থাটাকে আসলে খুঁটিনাটি দেখার চেষ্টা করেছি। কোথায় কোথায় সমস্যা আছে, কি কি করা দরকার, কোথায় কোথায় কিছু মিসিং আছে, কোথায় কোথায় ভুল আছে, কোথাও কোথাও ব্যাকডেটেড হয়ে গেছে, নানান রকম সমস্যা, আইন বিধিবিধান, রীতি আছে, চর্চা আছে, ম্যানেজমেন্ট আছে। ইলেকশন মানে কিন্তু শুধুমাত্র ন্যাশনাল বা পার্লামেন্ট ইলেকশন না, লোকাল গভর্নমেন্ট ইলেকশনও আছে। তো এইরকম সব কিছুর খুঁটিনাটি দেখা এবং দেখে আমরা এটা মনে করি না, যদি আমাদের এই কমিশনে খুবই দীর্ঘদিন ইলেকশন নিয়ে কাজ করা, ইলেকশনের প্রসেসের মধ্যে থাকা মানুষজন ছিলেন, কিন্তু এটা আমরা ভেবে নেইনি যে আমরাই সব কিছু জানি। সো আমরা বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, সিভিল সোসাইটি, যারা নির্বাচন করেন, ইলেকশনাল অফিসার্স, যারা নির্বাচনে পার্টিসিপেট করেন, যারা ভোট দেন, এমনকি সাধারণ মানুষজনের কাছে আমরা মন্তব্য চেয়েছি। আবার আমরা শুধু ঢাকায় বসে থাকিনি, আমরা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে গেছি। সো সবার ইনপুট নিয়ে আমরা চেষ্টা করেছি যাতে মোটামুটি একটা জায়গায় যাওয়া যায়, যেটার মাধ্যমে আমরা একটা মানে পরামর্শ বা একটা প্রস্তাবনা তৈরি করতে পারি, প্রাথমিক প্রস্তাবনার সাথে। তো আমরা সেই কাজটা করতে যাচ্ছি। এটার বাস্তবায়ন আসলে এটা একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। সামনে আমরা চ্যালেঞ্জটা দেখব। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সর্বশেষ ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একটা জাতীয় ঐক্যমত্য কমিশন উনি তৈরি করছেন। আমাদের এই যে 6টা কমিশন প্রথম হয়েছে, পরে তারা 5টা, কিন্তু 6টাই আসলে মোর ইম্পর্টেন্ট ইলেকশনের জন্য। এই 6টার যে 6 জন চেয়ারম্যান আছেন তাদেরকে নিয়ে, যেটার আবার এই কমিশনের চেয়ারম্যান হবেন প্রধান উপদেষ্টা নিজে। তারা এই যে মিল্লাত ভাইদের সাথে, তাদের দলের সাথে বা অন্যান্য সব দলের সাথে বসবেন, বসে তারা ডিসাইড করার চেষ্টা করবেন কতটুকু সংস্কার আসলে এই মুহূর্তে করা যাবে। এটা তো সঠিক কথা যে সংস্কারের ক্ষেত্রে ধরুন যেগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ওগুলো এখন করতে চাইলে করা যাবেই না। আমি আমাদের নির্বাচন নিয়ে বলছি, যেমন ধরুন বাংলাদেশে এখন আর কোনো রকম কোনো প্রশ্নের সুযোগ নেই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে সঠিক নির্বাচন হতে পারে না। আপনি আর যাবতীয় সব কাজ যদি করেন এবং তত্ত্বাবধায়ক সরকার যদি না আনেন, এরপর সবকিছু শেষ। আর পরের আলোচনারই দরকার নেই। নির্বাচন কমিশনকে কিভাবে ক্ষমতায়িত করবেন, কিভাবে নির্বাচনী কর্মকর্তাদেরকে দিয়ে আপনি বেশি দায়িত্ব পালন করাবেন, এগুলো একেবারে অর্থহীন, ফুল স্টপ। সো এখন আমরা চাইলেই কি তত্ত্বাবধায়ক সরকার কনস্টিটিউশন আনতে পারছি না। নট অনলি দ্যাট, আমি আরেকটা এক্সাম্পল দিই আমাদের সংস্কারের ক্ষেত্রে, একটা ছোট জিনিস একটু যোগই করি। যেমন ধরুন নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে 2টো নির্বাচন আমাদের কনস্টিটিউশনে লেখা আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা আদতে তেমন কোনো নির্বাচনই না, আরেকটা হচ্ছে সংসদ নির্বাচন। আর অন্যান্য ক্ষেত্রে তাকে যেই রূপ দায়িত্ব দেয়া হবে সেগুলো তারা করবেন। এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করে, সরকার যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় আমি দায়িত্ব নির্বাচন কমিশনকে দেব না, আমার প্রশাসন দিয়ে করবো, সরকার কিন্তু করতে পারে। মানে বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের যে ইলেকশন, সেটা নির্বাচন কমিশনের হাতে সাংবিধানিকভাবে নেই, আমরা অনেকে জানি না। তো এখন আপনি যদি এটা পরামর্শ দেন, এটা তো এখন চাইলেই কনস্টিটিউশন ইনক্লুড করা যাবে না। সুতরাং এটার জন্য ওই সময়টার অপেক্ষা করতে হবে। এবং আমি আরেকটা জিনিসও মনে করি, এটা একটু মানে সরাসরি বলা দরকার, আমরা কেউ কেউ মনে করছি এই মুহূর্তে যেগুলো করা সম্ভব, যেমন করা যাবে না সংবিধান সংশোধন, কিন্তু আইন করে যেগুলো করা সম্ভব সেগুলোর ক্ষেত্রে যেটা হয়, এখন যেহেতু পার্লামেন্টে আপনি অধ্যাদেশ জারির মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে এটা করতে পারেন, করে এরকম চাপিয়ে দিলে কি লাভ হয়? উত্তর হচ্ছে হয় না। টেকনিক্যালি বলছি, খুবই ভালো কোনো কিছু যদি আপনি করার চেষ্টা করেন, সেটা যদি রাজনৈতিক দলগুলো, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, যারা এই স্ফিয়ারে থাকবে, তারা যদি পছন্দ না করে, এটা সাস্টেনেবল হবে না। 1/11 তত্ত্বাবধায়ক সরকার 150-র মতো অর্ডিন্যান্স জারি করেছে, 50টা আইনে পরিণত হয়েছে, তাও আবার হুবহু একইভাবে না, ওর মধ্যেও প্রচুর পরিবর্তন, আর 100টা জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। জি, এই জায়গাটাই রশিদুজ্জামান মিল্লাত আপনার কাছে জানতে চাওয়া, শুরুর দিকে যে উচ্ছ্বাস আমরা দেখেছি এই সংস্কার কমিশনের যারা দায়িত্ব পালন করছেন, শেষের দিকে এসে সেই উচ্ছ্বাসে কিছুটা ভাটাটা এই অর্থে যে আসলে যেই পরামর্শই দেখ না কেন, এগুলি তো আসলে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন কারা করবে? রাজনৈতিক সরকার। তো সেই রাজনৈতিক সরকারকে আদৌ সেটা করবে কি করবে না, এই সংশয়টা কিন্তু রয়ে গেছে। দেখুন,
সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সেটা পার্লামেন্টে করতে হবে। বাস্তবায়ন করা এটা নেক্সট পার্লামেন্টের উপর নির্ভর করে। এমনকি এই যে সরকারটা আছে এখন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো বৈধতা নিতে হবে আগামী পার্লামেন্টে। রেটিফিকেশন যদি না দেওয়া হয় আগামী পার্লামেন্টে, তাহলে কিন্তু এই সরকার বৈধ না, বৈধ বলে গণ্য হবে না। তখন আবার তাদের প্রবলেম হবে। সো এটা রেটিফিকেশনটা নিয়ে নিবে, এবং যে সংস্কারের যে আপনি যেটা বললেন যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, হ্যাঁ, উচ্ছ্বাসিত তো আমরা ছিলাম 2 বছর আগে থেকেই। এবং সেই যখন আমরা 27 দফা থেকে 31 দফা সংস্কারে প্রস্তাব আনলাম, জাহিদ ভাইও ছিলেন, জাহিদ ভাই রিড আউটও করেছেন অনেক কিছু, এবং সেই সংস্কারগুলি কিন্তু এই 31 দফার মধ্যে আমার বিশ্বাস যে ওনারা যে সংস্কার কমিশন যারা আজকে জমা দিবেন যে আজকে, তাদের 31 দফার মধ্যে সবগুলি আছে কিন্তু, আমার ধারণা আর কি, এর বাইরে কিছু থাকার কথা নয়। আপনার বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে, এটা নিশ্চয়ই তারা এখানে সংযোজিত করেছেন। তারপরে আপনার বিভিন্ন ধরনের যে আমাদের সংস্কার কর্মকাণ্ডগুলি আছে, আমাদের সংবিধানের সংশোধনী, সেগুলি যা যা আমরা করব সেগুলি কিন্তু বলা আছে আমাদের 31 দফার মধ্যে, এবং সেগুলি নিয়েই তারা কাজ করছিল। এবং একটি বিষয় আপনার আলোচনা হচ্ছে, এখন যে বিষয়টা আলোচনা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন একটা বিষয় আসছে, তখন সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর বিরোধিতা কেন? দেখেন, একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তারা যেভাবে নির্বাচনটা পরিচালনা করবে, এখন তো এই নির্বাচন এখন তো দেশই চলছে না, এখন মোটামুটিভাবে বলা চলে যে দেশই চলছে না। আপনার বর্তমান সরকারে যে উপদেষ্টাগণ আছেন, তারা তো তাদের চিন্তা ভালো, বা দেশের জন্য চিন্তা অনেক ভালো করছেন তারা, বা দেশ পরিচালনায় তারা ব্যর্থ হচ্ছেন। দেখেন, এখন একটা যদি আপনি একটা বিজনেসম্যানকে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, মধ্যবিত্ত একটা লোককে জিজ্ঞেস করেন কেমন আছেন, বা গরিব মানুষের কথা বাদই দিলাম, তাদের কথা তো আপনারা ভাবছেনই না। তো এই যে আপনার এখনকার যে স্থবির অবস্থা, এই স্থবির অবস্থা কাটিয়ে উঠতে গেলে মানুষের একটা আস্থার দরকার। জনগণের আস্থা আনতে হলে আপনার নির্বাচনের একটা রুট ম্যাপ, অথবা নির্বাচন খুব দ্রুত গতিতে দিতে হবে। এবং সেটা কি পার্লামেন্ট নির্বাচন, সরকার যে পার্লামেন্ট সরকার গঠন করবে, সেই সরকারের মাধ্যমে যদি আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলি হয়, সেগুলি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। কেন মনে হচ্ছে দেশ চলছে না? আপনার কি মনে হচ্ছে দেশ চলছে না? আমার এই উপস্থাপনায় থেকে এটা বলার সুযোগ নেই। আপনি তো একজন মানুষ এই দেশের, তাই না? আপনি ঘুরে দেখেন না দেশ কি চলছে। ইভেন কি আপনার একটা ট্রাফিক জ্যাম কি আপনি সরাতে পাচ্ছেন? ট্রাফিক কন্ট্রোল করতে পাচ্ছেন না। আপনার সদিচ্ছা আছে, আমি দোষ দেব না অন্তর্বর্তীকালীন সরকারকে, তাদের যথেষ্ট সদিচ্ছা আছে, কিন্তু হাউ টু ম্যানেজ, হাউ টু রান দ্য কান্ট্রি, তাদের সেই রাজনৈতিক অভিজ্ঞতাটা সেটা নাই। সেই কারণে তারা কিন্তু কোনটা প্রথম করবে, কোনটা পরে করবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সেগুলি কিন্তু তারা করতে পারছে না। দেখেন, আজকে এই পিএসসি গঠিত হয়েছে কয়েকদিন আগে, আপনার গতকালকে আবার পিএসসির 6 জন মেম্বারকে বাদ দেওয়া হয়েছে। এরকম একজনকে পোস্টিং দেওয়া হয়েছে আপনার ধরেন 2 মাস আগে, আবার একটা কাজ প্রক্রিয়ার মধ্যে আনছে, তার মধ্যে তাকে ট্রান্সফার করে আরেকখানে দেওয়া হচ্ছে। এবং এমনকি তারা বুঝতে পারছে না যে মানে কেউ এসে হয়তো বলছে যে এই লোকটা ভালো হবে, কারণ হঠাৎ করে তো এই লোকটা ভালো, আপনি ভালো, আপনাকে এখানে এই জায়গায় দিলে ভালো হবে, তা আপনাকে দিল, একটা দেওয়ার পরে উপদেষ্টা তো সাইন করে দিয়ে আপনাকে দিয়ে দিল, অথবা ছাত্ররা অনুরোধ করলো যে এই লোক ভালো, ওনাকে এই চার্জে দিলে ভালো হবে, সে দেওয়া হলো, দেখা গেলো যে সেখানে ফাংশন করছে না। তারপরে আবার এটা হয়তো প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেল, তখন সেখান থেকে বলা হলো যে এদেরকে চেঞ্জ করে নতুন করে দাও। এই যে একটা মানে অবস্থা, এই অবস্থা মানে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া, যারা রাজনীতি করে, যারা রাজনীতির সঙ্গে জড়িত এবং সরকার পরিচালনায় যাদের সক্ষমতা রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে, তারা ছাড়া এই দেশ চালানো অসম্ভব। এটা অসম্ভব। আপনি ভদ্রতার খাতিরে হয়তো অনুরোধ বলেছেন, বিষয়টা তদবির হবে। আসলে ডক্টর জাহিদুর রহমান, দেশ চলছে না, স্থবির হয়ে আছে, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই।
আর মেজর সমস্যা তো আছেই, যেমন ধরুন আমি নির্বাচন নিয়ে যদি স্পেসিফিকলি বলি, মানে আমি ব্যক্তিগত, একেবারে আমার ব্যক্তিগত অপিনিয়ন, ধরে নিলাম দেশ ঠিকঠাক মতো চলছে, সব ঠিক আছে, তারপরও কি আমরা কেউ কেউ এই আলাপ করছেন যে মানে তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতে যখন হবে তার অধীনেই আমাদের মানে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো করে ফেলতে হবে। মানে আমরা এতটা অবিশ্বাস নিয়ে দেশ চালাতে পারবো কিনা? আচ্ছা, বাংলাদেশে কি দলীয় সরকারের অধীনে অ্যাকসেপ্টেবল লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় নাই? 91-96 বিএনপি, 96-2001 আওয়ামী লীগও সেই সময়ও হয়েছে। মানে এমনকি এরশাদের আমলে আমি মানে অনেকের কাছে খোঁজ নিয়েছি, আমরা অনেক ছোট ছিলাম এই জন্য মনে নাই এগুলো, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এরশাদের সময়ে খুবই ফেয়ার লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতো। হলো কি 14 সাল আওয়ামী লীগের প্রথম টার্মেও কিন্তু মোটা দাগে সিটি কর্পোরেশনগুলোতে, হ্যাঁ, তার আগে উপজেলা ইউনিয়নে ভালোই হচ্ছিল। 14 পর থেকে এই ডাকাতি শুরু হলো। তো এখন তার মানে আমাদের দলীয় সরকারগুলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে পারে না। আমি গত 10 বছর দেখে এটা বলছি। আমরা জেনারেল ইলেকশন ঠিক হয় না আমরা আগে দেখে বলতে পারি, কিন্তু এইটা দেখে বলতে পারি না। সো আমি মনে করি এই নির্বাচন কমিশন জাস্ট টোকেন কিছু নির্বাচন করে দেখতে পারেন যে তারা তাদের যেসব করতে চান ম্যাসিভ স্কেলে। আচ্ছা, পুলিশ কি প্রস্তুত আছে? পুলিশকে কি আপনি এখনো রাস্তায় দেখেন ঠিক মতো? পুলিশ কি ঠিকঠাক মতো আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে? আমরা চাই বা না চাই, পছন্দ করি বা না করি, বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোতে কম্পিটিশন একটা পর্যায়ে শত্রুতায় পরিণত হয়, ভায়োলেন্সের প্রবাবিলিটি তৈরি হয়। এটা বাস্তবতা। এমনকি ভাইয়ের দলের মানুষরাও এটা করে থাকতে পারেন। নির্বাচন কমিশন হচ্ছে রেফারি, উনি কারো সদিচ্ছায় বিশ্বাস করবেন না। উনি মাঠে থাকবেন এবং কেউ যদি এটা নিয়ে কোনো সমস্যা তৈরি করে ব্যবস্থা নেবেন। এবং নির্বাচন কমিশন তো পুলিশ নেই, পুলিশ সরকারের পুলিশ তার হয়ে কাজ করবে। মানে আপনি চিন্তা করে দেখুন তো যে এই পুলিশ ম্যাসিভ স্কেলে যদি একটা নির্বাচন এখনই হয়, তারা এটা ফেস করতে পারবে? আর এই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে জাতীয় নির্বাচনে আরো অনেক কাজ নির্বাচন কমিশনের আছে। আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। এবার আমাদের সাজেশনের মধ্যে আছে এবং আমরা রীতিমতো কিভাবে প্রবাসী ভোটারদেরকে অনেক বেশি সংখ্যায় ভোট দেওয়ানো যায় সেটার পথ বের করার চেষ্টা করেছি। প্রধান উপদেষ্টা আমাদের চেয়ারম্যানের সাথে মিটিংয়ে একটা জানিয়েছেন যে তিনিও খুবই সিরিয়াস এটার ব্যাপারে, নির্বাচন কমিশনের সিরিয়াস। সো এদেরকে ভোটার তালিকায় ইনক্লুড করা থেকে শুরু করে এই প্রসেস দেশের ভোট, সো পুরো মেইন ইলেকশনের যে পরিমাণ কর্মযজ্ঞ সামনে আছে। কারণ আমি যদি এভাবে বলি, প্রধান উপদেষ্টার কথা মতে তো 2025-এর মধ্যে ইলেকশন হয়ে যেতে পারে। তাত্ত্বিকভাবে ধরছি যে মেজর কোনো সংস্কার কেউ মানলো না, তোমাদের স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন তাহলে এর মধ্যে নির্বাচন হবে। সো এর মধ্যে আপনি দফায় দফায় অনেকগুলো স্লটে আপনি যখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন করবেন, তাহলে কি আদৌ সেই সময় আছে? আমি মনে করি আসলে এটা খুব প্র্যাকটিক্যাল কথা না। আর আমি এমনি মনে করি সেটা হচ্ছে আমাদের দলীয় সরকারগুলোর অধীনেও আমাদের নির্বাচন অভ্যস্ত হতে হবে। যদি ওনারা ক্ষমতায় আসার পর যদি ওই নির্বাচনগুলো ম্যানিপুলেট করেন, যদি তারা পরবর্তী নির্বাচনটা ম্যানিপুলেট করতে না চান, সংসদ নির্বাচন, তো জনগণ ওনাদেরকে জবাব দিয়ে দেবে। কিন্তু একদম সোজা সাপটা কথা, মানুষ অনেক কিছু হয়েছে এবং আমি বিশ্বাস করি তারাও আওয়ামী লীগকে দেখে তাদের এই লার্নিং নিশ্চয়ই হয়েছে। আমি একদম ক্রুডভাবে বলছি, সদিচ্ছা না। ওনারা ভয়ই পাবেন যে ওভাবে ক্ষমতায় থাকা যায় না। ভারতের মতো একটা দেশ সর্বস্ব দিয়ে রক্ষা করার চেষ্টা করেও পেরে ওঠে নাই। সো ওটা যদি না করেন, দেখবেন আপনি আমাদের এই জিনিসগুলো অনেক কিছুই ঠিকঠাক হয়ে যাবে। জি, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। এম রশিদুজ্জামান মিল্লাত আপনার কাছে যেতে চাই। নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। নির্বাচন আসলে সংস্কার, নির্বাচন এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সংস্কার আগে না নির্বাচনে কী পরিমাণ সংস্কার হবে, চাইলেই সংস্কার সম্ভব কিনা। আসলে আপনারা এত তড়িঘড়ি করছেন কেন নির্বাচনের বিষয়ে? মহাসচিব কিন্তু বলেই দিয়েছেন যে এখন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। তাড়াহুড়া করছেন কেন? তাড়াহুড়া আমরা করছি না। জি, আমরা তো জনগণের দল, জনগণ তাড়াহুড়া করছে। জনগণের পালস বুঝে আমরা কথাটা বলেছি যে আর এই এখনকার যে বিশৃঙ্খলা দেশ চালানোর ব্যাপারে এই সমস্ত বিবেচনায় এনে, আর আরেকটি বিষয় হলো যে আপনার যদি নির্বাচন কমিশন যদি তাদের প্রস্তুত থাকে, নির্বাচন কমিশনের সংস্কার যদি হয়ে থাকে,
তাহলে তো ভোটার তালিকা আপনার হালনাগাদ করতে 2-3 মাসের প্রয়োজন। সেটা হালনাগাদ করে আপনার ধরেন যদি মার্চের মধ্যে সব শেষ করে ফেলে, তারপরে 3 মাস বা 2 মাস সময় যথেষ্ট একটা ইলেকশনের জন্য। সেই জন্য আমাদের মাননীয় মহাসচিব বলেছেন যে জুন জুলাইয়ে আপনার ইলেকশন হতে পারে। আমি তো মনে করি মেতে হতে পারে, কারণ এটা জানুয়ারি 15-এর মধ্যে ওনারা সংস্কার কমিশনের সংস্কারগুলি দিলেন, সেগুলি বাস্তবায়ন করার জন্য একটা নির্দেশনা এই সরকার দিবে। সেই নির্দেশনা অনুযায়ী যারা এটা পালন করবেন তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং নির্বাচনের তফসিল ঘোষণাটা এখনই করে দিবেন। করে দিলে মানুষ অন্তপক্ষে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আরম্ভ করে মাঝারি ব্যবসায়ী এবং বড় ব্যবসায়ীরাও তারা একটা চিন্তা করবে যে স্থিতিশীলতা আসছে। এখন কিন্তু তারা অস্থিরতার মধ্যে আছে, এমনকি বিদেশি বিনিয়োগ কিন্তু হচ্ছে না। আপনার এখানে বিদেশি বিনিয়োগ বন্ধ। কি কারণে? তারা অস্থির যে স্থিরতা নাই এই একটা সরকারের, এবং এই সরকারের যে আপনার সিদ্ধান্তগুলি বাস্তবায়নের ক্ষেত্রে যে তারা মানে কোনটাই করতে পারছেন না, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু যারা টেন্ডারও করছেন, কিছু কিছু এনার্জির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে কিছু টেন্ডারও হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে টেন্ডার হয়েছে, সেই টেন্ডারে পার্টিসিপেট করে না কোনো বিদেশিরা, বিকজ তাদের মধ্যে সেই আস্থাটা নাই যে আপনার এই সরকারের আমলে আমরা বিনিয়োগ করে আবার পরবর্তীতে কি হয়, যে এটার ফাইনাল অবস্থায় গিয়ে রাজনৈতিক সরকার গিয়ে কি করবে, সেগুলি নিয়ে নানান চিন্তা ভাবনায় তারা কিন্তু বিনিয়োগ করছে না। সে বিনিয়োগ না করাতে কিন্তু দেশ আস্তে আস্তে অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় গেছে, এই বা বিদেশি বিনিয়োগ না আসলে তাহলে কিন্তু দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যে ক্ষতি করে গিয়েছে বা আপনার আওয়ামী লীগ এবং যে অবস্থায় রেখে গেছে, তার চেয়ে আরো খারাপ অবস্থায় যদি রেখে যাওয়া হয়, তাহলে পরবর্তী সরকার আসলে পরে দেশ চালানো কঠিন হবে। এবং কঠিন হবে জন্যই যত দ্রুততা সম্ভব, মানে বেশি ক্ষতি হওয়ার আগে একটা রাজনৈতিক সরকারের জন্য এটা আবার আমরা বলছি। এমন কোনো মেসেজ যায় কিনা যে আপনারা ক্ষমতায় আসার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছেন? দেখেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এই কথাগুলো বলেনি। এটা স্বৈর শাসকের পতন হোক, এক দফা দাবিতে কিন্তু বিএনপি আন্দোলন করেছে 17টি বছর, 1 বছর 2 বছর নয়। এটি 15 বছর তো লাগাতার, 14 থেকে পরে তারপরে তো কত যে রক্তপাত হয়েছে, সমস্ত কিন্তু বিএনপি, জামাত এবং অন্যান্য দলের যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন আমরা করেছি, তাদের কিন্তু জীবন দিয়ে এই স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। এটা ছাত্র জনতা, রাজনৈতিক দল সবাই মিলিত আমরা করেছি। এবং ছাত্ররা দেখেন, ইদানিং আরেকটা জিনিস ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমি, যে ছাত্ররা কিন্তু কিছু সংখ্যক ছাত্ররা, মানে যারা সমন্বয়ের কাছে, তাদের একটা দল করার বাসনাও আছে, তারা মনে করছে যে আমরা হয়তো একটা দল গঠন করে আমরা দেশের পরবর্তী একটা রাজনৈতিক মানে গঠন করবো এবং পরবর্তীতে সরকারে আসবো, এরকম চিন্তা থাকা ভালো। কিন্তু তারাও কিন্তু বৈষম্য করছে, বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য করছে অন্য ছাত্রদের সঙ্গে। যেমন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে, অন্যান্য ছাত্ররা আছে, সারা দেশে প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে যে কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলগুলি সারা দেশে ছড়িয়ে ছাত্ররা আছে, এরাও তো ছাত্র। তা আপনার ছাত্ররা বলতে যদি খালি সমন্বয়কদের যে একটা বলয় রয়েছে তারাই ছাত্র, তা কিন্তু নয়, তাহলে বৈষম্য হয়ে গেল। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু এক দফা দাবি এসছে, যেটা আমাদের দাবি ছিল, সেই দাবিতে সরকার পতন হয়েছে। এবং সরকারের সেই বৈষম্য বিরোধী বিষয়টি বিবেচনায় রেখে আমরা কিন্তু আমাদের এই 31 দফার মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা পরিবর্তন আনবো বলে আমরা ঘোষণা দিয়েছি। জি, অতএব এখানে বৈষম্য আনা যাবে না। আর দ্রুততম সময়ে এই জন্যই চাওয়া হচ্ছে যে দেশের পরিস্থিতি যত আপনার তাড়াতাড়ি আপনার স্বস্তির মধ্যে আনতে চান, তাহলে দ্রুততম সময়েই আপনার নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার যখনই আসবে তখনই একদম রুট লেভেল থেকে আরম্ভ করে তারা বুঝতে পারবে কেন্দ্র পর্যন্ত যে কোথায় কি দরকার, কখন কি প্রয়োজন, সেটা তারা ভালো করে বুঝতে পারবে এবং গুড গভর্নেন্স দিতে পারবে। জি, জাহিদুর রহমান, যেটি রাশিদুজ্জামান মিল্লাত বললেন, একই কথা কিন্তু একদিন আগে ভারতের সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশের যদি রাজনৈতিক সরকার আসে সেক্ষেত্রে রাজনৈতিক সম্পর্কটা স্বাভাবিক হবে, তার আগে কিন্তু হবে না। এই বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাই।
মানে প্রথম কথা, মিল্লাত ভাই যেটা ইনভেস্টমেন্টের কথা বলেছেন হুইচ ইজ ভেরি রাইট। মানে ধরুন যে এই সরকারটা যেমনই হোক, যত ভালোই দেশ চালাক না কেন, সরকার খুব ভালো দেশ চালাচ্ছে না, এটা একটু বলে রাখা ভালো। এটার সাথে প্রিভিয়াস সরকারের ক্রাইসিস যা যা জড়িত, কিন্তু অ্যাজ এ হোল পারফরমেন্স ভালো না। কিন্তু পারফরমেন্স ভালো যদি হতো, আপনি তো জানেন এই সরকারটা 1 বছর থাকবে, ম্যাক্সিমাম 1.5 বছর। আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী সরকারের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 1.5 বছর। So, একটা 1.5 বছরের সরকারের সময় আপনি ইনভেস্ট করবেন, তার পরবর্তী 5 বছর পরে সেই যে সরকারটা আসবে 1.5 বছর পর, যেটা 5 বছর থাকবে, তার পলিসি কি একই রকম থাকবে? সে কি একইভাবে চিন্তা করবে? আপনি একটা দেশে ইনভেস্ট করবেন, একটা জায়গায় ইনভেস্ট করেন লম্বা সময়ের জন্য, সুতরাং এটা হয় না। ঠিক একইভাবে ভারতের জায়গা থেকেও আমি মনে করি ব্যাপারটা এইরকমই। সেটা হচ্ছে তারা লম্বা সময় যে সরকারটা ক্ষমতায় থাকবে তাদের সাথেই তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করবে। একটা কথা তো সত্য, শেখ হাসিনা পতনের পর ভারতকে তার ইজ্জত রক্ষা করার জন্য একটু শোরগোল বা অনেক শোরগোল করতে হয়েছে। মানে এটা ডিজাস্টার। ভারতের একটা স্টেট, তার ফরেন পলিসি, তার ডিপ স্টেট, তার গোয়েন্দা সংস্থা সবাই শেখ হাসিনার পতন এবং পালানো না, ওর সাথে ভারত শ্যাটার্ড হয়েছে। সো তাকে শোরগোল করতে হয়েছে, আরে এইকে দায় দেয়, তাকে দায় দেয়। রীতিমতো আমেরিকার যিনি নিরাপত্তা উপদেষ্টা আছেন, জেক সুলিভান এসেছিলেন, এসে আবার আমেরিকায় ওনাকে ব্রিফ করতে হয়েছে যে ভারতীয়রা বিশ্বাস করে যে শেখ হাসিনা পতনের সাথে আমেরিকা জড়িত না। সো তারা অনেক কিছু করেছে এবং তাদেরকে আসলে বাংলাদেশের সাথে রিয়ালাইন করতে হবে। এটা এই সরকারের সাথেও করতে হবে। আপনি খেয়াল করবেন যে তাদের চাপের পরিমাণ কমে আসছে, তাদের রেটরিক কমে আসছে। কারণ হলো অর্থনীতি আছে, এবং আপনি অনেক বেশি চাপ দিলে বাংলাদেশ অনেক চায়নার দিকে, পাকিস্তানের দিকে চলে যায় কি না, এসব তাদের ঝুঁকি আছে। কিন্তু এটা তো ফ্যাক্ট যে সব কিছুর পরও এই সরকারের মেয়াদ আছে আর 1 বছর কম বেশি। আমি মনে করি আসলে এই সরকার, এটা আমার একটু অপিনিয়ন, এই সরকার 25-এই সম্ভবত নির্বাচন দেবে, নিজেই দেবে। কারণ অর্থনীতি খুবই খারাপ দিকে যাচ্ছে এবং মানুষের অসন্তোষ তৈরি হয়েছে। এখানে আমি একটু অপ্রাসঙ্গিক মনে হলেও বলি, আপনি এমন সব নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর, মানে ঔষধের ওপরে ভ্যাট বসিয়েছেন, আমি আর সব সরিয়ে রাখি। ঢাকা শহরে গ্যাস নেই, আপনি এলপি গ্যাসের ওপরে, এটা পরে কমানো হলো, কিন্তু আপনি প্রথম করে ফেললেন। ওষুধের ওপর আপনি দিয়েছেন। এই রকম পরিস্থিতি আপনি যখন তৈরি করেন, মোবাইলের মতো এসেনশিয়াল একটা জিনিস, মোবাইল এখন কোনো বিলাসিতা না, ইন্টারনেট বিলাসিতা না, মানুষ কিন্তু ক্ষুব্ধ। এটা করছেন একই সাথে আপনি টিসিবি ট্রাক, যে কিছু মানুষকে, এবং সংখ্যাটা খুবই হাস্যকর, চিটাগং ঢাকা মিলে আপনি 24,000 মানুষকে টিসিবি ট্রাকের পণ্য দিয়েছেন। 24,000। ঢাকা শহরেই 2 কোটি মানুষ থাকে। 24,000-এর মানুষ যদি পায়, তাদের পরিবারকে যদি ধরেন 4-5 জন, 1 লাখ মানুষকে দিয়েছেন। এখানে 2 কোটি মানুষ এই শহরে থাকে, যার মধ্যে অন্তত 60-70 লাখ মানুষ গরিব। আপনি 1 লাখ মানুষকে পণ্য দেন, সেটাও এখন আর দিচ্ছেন না। সো অ্যাজ এ হোল মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে অর্থনৈতিক কারণে। এবং যে টাকা আপনি পাবেন 12,000 কোটি টাকা, এর মধ্যে 7,000 কোটি টাকা আপনি আবার দেবেন মহার্ঘ ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এই সংকটের মধ্যে আপনি কিন্তু তাদেরকে আবার টাকা দিচ্ছে। এগুলো অসন্তোষ, ডিসকন্টেন্ট তৈরি করছে। সো সরকারকে আমি ধারণা করি 25-এর মধ্যে ইলেকশন দিতে হবে। সো 1 বছরের জন্য যেটা হবে, প্রত্যেকে একটা রুটিন সম্পর্ক রক্ষা করার চেষ্টা করবে, করে তারা চেষ্টা করবে ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। সেটি প্র্যাগম্যাটিক, সেটি প্র্যাকটিক্যাল। মিলাদ ভাই, এই যে দ্রব্যমূল্যের কথা যখন আসলো, তখন এই ভ্যাটের, সাম্প্রতিক সময়ে ভ্যাটের বিষয়টি বেশ সমালোচিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো কর্মসূচিও পালন করছে, কয়েকটি দল বাম সংগঠন করেছে, তারা এটি প্রত্যাহারের কথা বলছে এবং মানুষের যে কষ্ট হচ্ছে, কষ্ট লাঘবের দিকে কথা বলা হচ্ছে। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এতদিন বিগত 15-16 বছর আপনারা যখন বলছিলেন যে প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়ে মূলত পথের চাঁদাবাজির কারণে, এবং সেটি আওয়ামী লীগের যারা সুবিধাভোগী, ছাত্রলীগ, যুবলীগ সহ এই অভিযোগগুলি আসতো। এই মুহূর্তে তো ডক্টর ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক দল নেই, তাহলে এই বিষয়গুলো কারা নিয়ন্ত্রণ করে? এটা আগে যারা করেছে তারাই করে, তারা ভিন্ন বেশে করে, এবং সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব তো সরকারের। এবং এটা খুবই একটা সুন্দর পদ্ধতি ছিল। প্রথমে যদি এটাকে চেক করা দেওয়া যেত, মানে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? বিকজ তারা প্রথম দিকে একটু ছিল পুলিশের উপরে মানুষের আস্থা কমে গিয়েছিল, আপনার আন্দোলনের পরে পুলিশরা কাজ করছিল না। তারপর পুলিশের প্রতি আস্থা মানুষের এখনো আসে নাই। পুলিশও
আস্থা পাচ্ছে না যে ঠিকভাবে যে যারা চাঁদাবাজিগুলি করে তাদেরকে ধরলে পরে কি হবে না হবে, আবার কে গিয়ে তার জন্য তদবির করে, যে কথাটা আপনি একটু আগে বললেন, তাকে ছাড়ানোর জন্য। এই ধরনের কিছু বিষয় থাকে যেগুলি আপনার ঠিকভাবে অ্যাড্রেস করতে পারছে না এই সরকার। এই চাঁদাবাজিগুলি আছে, সেই চাঁদাবাজি আগে যারা করেছে তারা না থাকলেও আপনি হয়তো বলতে পারেন যে তারা তো পালিয়ে গেছে, তাহলে কারা করছে? তারা পালিয়ে যায় নাই, তারা কিছু সংখ্যক পালিয়ে গেছে, কিছু সংখ্যক মদত দিচ্ছে অন্যদেরকে, যারা যে তোমরা এই ট্রেটার করতে পারো, সেই কারণে চাঁদাবাজিগুলো হচ্ছে। এবং সেই চাঁদাবাজিতে এখন বলতে পারেন আঙ্গুল কিন্তু আমাদের দিকে দেওয়া হয় অনেক সময় যে বিএনপি এখন চাঁদাবাজি করছে। অনেকেই কথা বলে যে এইভাবে যে একটি দল চলে গেছে, আরেকটি দল আছে, এক দলের হাত বদল হয়ে আরেক দলে গেছে, অন্যান্য মানে ছেলেপেলেরা বলার চেষ্টা করে আর কি, দুষ্টু লোকেরা বলে। কিন্তু আপনার আসলে কি তাই? আপনার খোঁজ খবর নিয়ে দেখার মতো ওইরকম সেল কি রয়েছে? আসলে কি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা এখনো মাঠে নিয়ন্ত্রণে আছে? নিয়ন্ত্রণে না থাকলেও প্রচ্ছন্নভাবে তারা কাজ করছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপির নাম ভাঙিয়ে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছে। নাম ভাঙিয়ে, জি হ্যাঁ, সেই নাম ভাঙিয়ে যে চেষ্টা করছে, সেক্ষেত্রে কিছু কিছু বিএনপির লোকও করেনি তা নয়, কারণ 17 বছর ধরে থেকে তো মানে সবাই অভুক্ত। এবং আমি শব্দটি বলতে চাই না, অভুক্ত শব্দটি বলতে চাই না। এমন অবভুক্ত বলতে চাই আমি এই কারণে যে কোনো একটা টেন্ডার নাই, কোনো একটা কাজ নাই, কোনো একটা আপনার কাজে তারা চাকরি নাই, বিএনপির নাম শুনলে শেষ। আচ্ছা, প্রথম দিকে যারা এগুলো করেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের হাইকমান্ডের নির্দেশে এগুলিকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। বহিষ্কার করার প্রেক্ষিতে প্রায় 2000 আমাদের নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এবং সেই বহিষ্কার করার পর থেকে, এটা প্রথম দিকে, তারপরে থেকে কিন্তু সবাই আতঙ্কিত যে কোনো একটা কাজ করতে গেলে, কারোর জন্য একটু তদবির করতে গেলে তারপরেও ভয় পাচ্ছে যে আমি তদবির করতে গেলে এটা যদি হাইকমান্ডের কানে যায় তাহলে তো আমি বহিষ্কৃত হয়ে যাব, আমি দলে থাকতে পারবো না। সেই কারণে আমি মনে করি যে এখন কিন্তু চাঁদাবাজি বিএনপির লোক কোনো জড়িত না, এখানে বিএনপির নাম ভাঙিয়ে অন্য কেউ এটার ফায়দা লুটছে, এবং সেটাকে এই সরকার অ্যাড্রেস করতে পারছে না। এবং অ্যাড্রেস করতে না পারাটাও একটা মানে আপনার ব্যর্থতা। সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব, আমি মনে করি মহাসচিব জুন বলেছেন মেতে করা উচিত, আমি মহাসচিব বলেছেন জুনের মধ্যে, মেতেও করা সম্ভব আমি বলতেছি। এবং এটা তাড়াতাড়ি ইলেকশনটা হলে মানুষের মধ্যে আস্থাটা ফিরে আসবে। এবং আপনার এই যে যারা চাঁদাবাজি করছে, মানে আমাদের দল থেকেও কিন্তু বলা হয়েছে এগুলি সেগ্রিগেশন করা হবে, এগুলি নোট করা হচ্ছে, এবং এনএসআই, ডিজিএফআই, আদার্স এজেন্সিজ যারা আছে তাদের কাছ থেকে এগুলি রিপোর্টগুলি নিয়ে আমরা পরবর্তীতে দেখব কারা কারা এই দুর্নামের সঙ্গে জড়িত, তাদের সেইভাবেই পদক্ষেপ গ্রহণ করা হবে। এইগুলি কিন্তু আমাদের দলের মধ্যে খুব সুন্দরভাবে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে আমরা নির্দেশিত হয়েছি। নিশ্চয়ই চমৎকার একটা মেসেজ এই গেল যে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারবেন। আলোচিত 10 ট্রাক মামলা নিয়ে কথা বলতে চাই। ডক্টর জাহিদুর রহমান, লুৎফুজ্জামান বাবর সহ যারা আসামি ছিলেন 6 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, ফলে লুৎফুজ্জামান বাবরের আর কারাগারে থাকা লাগবে না, যে কোনো সময় মুক্তি পেতে পারেন। সেই সঙ্গে উলফা কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া নিয়ে একটু বক্তব্য জানতে চাই। আমি একটু 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলাটার কথায় আসি। মানে আমি এখন এটার বিস্তারিত জানি না, কিন্তু ওটার একটা গ্রাউন্ড, ওটা জানলে এই একই রকম ঘটনা হয়তো ঘটে থাকবে। 21শে আগস্টের গ্রেনেড তো কেউ ফাটিয়েছে এবং এটায় বেশ কিছু মানুষজন মারা গেছেন, কোনো সন্দেহ নাই, হুএভার দ্য পারসন ইজ। এবং যাদেরকে অভিযোগ করা হয়েছে তাত্ত্বিকভাবে বলা যায় যে ঠিক আছে এদের সাথেও জড়িত ছিল, কিন্তু আপনারা যদি প্রসেসটা দেখেন, ধরুন তারেক রহমান সাহেবকে 1/11 মতো সরকার, যেটা তার প্রতি শত্রু ভাবাপন্ন, আমি শব্দটা ব্যবহারই করে ফেলছি, সেই সরকারও তার তদন্তে তিনি ছিলেন না। পরবর্তীতে আবুল কাহার আকন্দ, মানে যখনই প্রয়োজনে উনি বিডিআর হত্যাকাণ্ডে ওনাকেই ডাকা হলো, এবং উনি এমপি ইলেকশন করতে চেয়েছেন, শেষে নমিনেশন পেয়ে হেরেছেনও এই 24-এর আমির নির্বাচনে। সো প্রসিডিউরাল প্রবলেম আপনি দেখবেন। এর পরবর্তীতে তদন্ত থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে আমাদের কোর্ট কিন্তু এটাকে বাতিল করেছে সেই গ্রাউন্ডে। এটা অপরাধ থাকলেই হবে না, সেই অপরাধটার জন্য তদন্ত থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস, স্টেপগুলো ঠিকঠাক মতো গেছে কিনা, দ্যাট ম্যাটার্স।
10 ট্রাক অস্ত্র মামলা, 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছে তো এই দেশে, কোনো সন্দেহ নাই। ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি সরকারের সাথে কেউ কেউ জড়িত ছিল কিনা থাকতে পারে, কিন্তু এই যে প্রসেসটা ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা হলো এখন সবচেয়ে জরুরি প্রশ্ন। আমি ধারণা করি আগে সরকারের উদ্দেশ্যই ছিল যে কোনো মূল্যে তাদের বিরোধীদের ওপরে তারা তাদের প্রেশার কনসিডারেশন তারা রাখবেন, সেই চেষ্টাই হয়তো করেছেন। সেই কারণেই আমি এটা বলছি যে একই রকম ঘটনা হয়তো এখানেও ঘটেছে। মানে আপনার তো মনে হচ্ছে আপনি তো 41 বা পরে 41 সালে গেলে 71 পর্যন্ত ক্ষমতায় থাকবেন 2000, তো তখন আপনি আসলে চিন্তাই করেন নাই যে একটা কোর্ট আছে, একটা কোর্টের প্রসেস আছে, একটা বিচার বিভাগ আছে, আপনি একজন সিটিং চিফ জাস্টিসকে দেশ থেকে তাড়িয়েছেন, তাই না? সো সব কিছু এরকম করার কারণে এগুলোতে প্রচুর প্রসিডিউরাল লুপহোলস রয়ে গেছে। তবে আমাদের যেটা উচিত হবে এগুলোরও, ইনফ্যাক্ট 21শে আগস্ট সম্পর্কেও আমাদের উচ্চ আদালত একই কথা বলেছে, যেটার আবার, কারণ ফৌজদারি অপরাধ তো কখনো তামাদি হয় না, সুতরাং এটা নতুন করে তদন্ত করে এই জিনিসগুলো নিশ্চিতভাবে বিচারের আওতায় আসা উচিত। এটাও একইভাবে ঠিকঠাক মতো প্রসেস ফলো করে এটা পরবর্তী প্রসেস চলা দরকার। জি, রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাওয়া আইনগত দিক নয়, এই যে 10 ট্রাক 10 ট্রাক নিয়ে বলবো ব্যাপারে। আচ্ছা বলেন, আপনি বলেন। না, আমার এমনি মানে এটা আমি কোনো অ্যানালিসিস করে বলতে চাই না, মানে মানে আমার ধারণা থেকে হয় যে আচ্ছা 10 ট্রাক অস্ত্র মামলা যদি বিএনপি বা বাবর সাহেব জড়িত থাকতেন, তাহলে কেন 10 ট্রাক এই অস্ত্রগুলি ধরা পড়লো? যদি জড়িতই মানে তখন তো সরকারে তো আমরা অস্ত্র পাচার হচ্ছিল, সেটাকে ধরা হয়েছে, হয়তো সেভেন সিস্টারের দিকে যাচ্ছিল, সেটাকে ধরা হয়েছে। কে ধরেছে? কোন সরকার? বিএনপি সরকার। এবং তখন বাবর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ধরেছেন, তিনি গিয়েছেন। যদি চাইতেন একটা সাব ইন্সপেক্টর এটাকে ধরেছেন, তাই তো? একটা সাব ইন্সপেক্টর কি বন্ধ করা যেত না? একটা সাব ইন্সপেক্টরকে টেলিফোন করে বলে তুমি ছেড়ে দাও, এটা তোমার চুপ থাকো, বলতে পারতো তো। সদিচ্ছা না থাকতো বা এটার সহায়তায় যদি বিএনপি থাকতো তাহলে তো তাই করতো। তো আমার কাছে বোধগম্য হয় না যে 10 ট্রাক অস্ত্র মামলায় তারা কেন বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এবং ভারত বলেন বা আমাদের বিগত পতিত সরকার বলেন, তারা কেন চাপাচ্ছে এটা আমার বোধগম্য নয়। এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন। আমি অনেক চিন্তা করে দেখেছি যে আচ্ছা আমি যদি চাই একটা সাব ইন্সপেক্টর বন্ধ করতে পারতাম না, এই তুমি বসো, আমি তো শুনেছি, আমার রিপোর্ট আছে, তুমি ছেড়ে দাও, এটা চলে যাক, ফিনিশ। তো আমি ধরলাম এবং আমি তাড়াতাড়ি চলে গেলাম সেখানে, এবং গিয়ে সেই অস্ত্রগুলি নিয়ে একটা অস্ত্র আমি দেখলাম, কি কি অস্ত্র ট্রাকে ভরলাম, এটাকে জব্দ করা হলো। তাহলে কেন করা হলো? আমরা নিশ্চয়ই চেয়েছি যে যাতে অস্ত্র পাচার না হয়, এবং সেক্ষেত্রে উল্টা তাকেই মামলা দেওয়া হলো, এবং তার সেই মামলায় সে খুশির খবর যে মিথ্যা মামলা সে আজকে খালাস পেল। জি, আমি অনুষ্ঠান শেষ করব সেই কথাটি দিয়ে, কিন্তু সবই আলোচনা করলো, এখন যখন প্রমাণ হলো তিনি নির্দোষ, তার এই যে 17টি বছর, এই বছরগুলি কি ফিরিয়ে দেওয়া সম্ভব? আর সেটা শেখ হাসিনাকে ডেকে এনে জিজ্ঞেস করা উচিত। এই 17 বছর যে একটা জীবন থেকে চলে যাওয়া কতটুকু কঠিন। হয়তো তিনি 17 বছর না পারলেও বাইরে থেকে তার যে মানে যে কারণে তাকে 17 বছর থাকতে হলো, এই কারণে হয়তো 17 বছর না থাকতে হলেও যদি বেঁচে থাকেন উনি 7 বছর এভাবেই থাকতে হবে তাকে। এবং একটা ন্যাচারাল জাস্টিস তো আছে, তাদেরকে এভাবেই থাকতে হবে। দেখেন টিউলিপের অবস্থান নাই আজকে, দুদকের ওইটাও বলা হয়নি যে এফবিআইয়ের প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি দমন কমিশনে কিন্তু একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, সেখানে আপনার জয়ের মামলার 26,000 কোটি টাকার একটা তথ্য প্রমাণ সহ আমাদের দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয়েছে। এফবিআই প্রমাণ করেছে এটা। দেখেন তাদেরকে 17 বছর তাদেরকেও চিন্তা করতে হবে এরকম, তা মানে একটা ন্যাচারাল জাস্টিস হবে। এটা হলো আমার ধারণা যে আল্লাহ তাআলা আছেন এবং তিনি এই ন্যাচারাল জাস্টিসটা দিবেন আর কি। অসংখ্য ধন্যবাদ রশিদুজ্জামান মিল্লাত এবং ডক্টর জাহিদুর রহমান আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, নিউজ অ্যান্ড ভিউজ দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।